ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথম অংশে আমরা এখানে মূলত প্রবাহ চিত্রটা মানে এই অধ্যায় সম্পর্কে একটা ওভারঅল ভিউ পাওয়ার জন্য একটা ম্যাপ আমরা দেখে নিব, যেটা থেকে এই অধ্যায় সম্পর্কে একটা ভালো আমাদের ধারণা তৈরি হইতে পারে। দেখো, অধ্যায়টা হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। তো অবস্থা ও চাপ মানে এটাকে মোটামুটি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে অবস্থা। এখন চাপকে আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। চাপ তো নর্মালি একটা চাপ, এরপরে বাতাসের চাপ, তরলের চাপ। বাতাসের চাপের মধ্যে হচ্ছে আমাদের একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, টরিসিলির পরীক্ষা, আর হচ্ছে বাতাসের চাপ ও আবহাওয়া। আর তরলের চাপের ক্ষেত্রে প্লবতা, আর্কিমিডিসের সূত্র, প্যাসকেলের সূত্র, ডুবে যাওয়া, ভেসে থাকা, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এরপরে অবস্থার মধ্যে আমরা জানি মোটামুটি চারটা অবস্থার কথা বলা যেতে পারে। একটা হচ্ছে কঠিন, তরল, বায়বীয় এবং সর্বশেষ হচ্ছে প্লাজমা অবস্থা। তো এখন দেখো, কঠিন অবস্থায় স্থিতিস্থাপকতার সাথে সম্পৃক্ত তিনটা জিনিস আছে: হুকের সূত্র, পীড়ন, বিকৃতি। আর হচ্ছে আণবিক ধর্ম। অণুগুলো নিজ অবস্থানে দৃঢ়, অণুগুলোর মাঝে দূরত্ব নেই, অণুগুলো নিজ অবস্থানে আটকে পড়ে থাকে, অর্থাৎ কঠিন পদার্থের যে আণবিক ধর্মগুলো থাকে। এছাড়া বৈশিষ্ট্য নির্দিষ্ট আকারে থাকে, চাপ দিয়ে সংকুচিত করা যায় না, ঢেলে প্রবাহিত করা যায় না। এটা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে। তরল পদার্থের ক্ষেত্রে আণবিক বৈশিষ্ট্যগুলো কি? অণুগুলো একটা আরেকটার পাশ দিয়ে যেতে পারে, অণুগুলো কাছাকাছি বলে ফাঁকা জায়গা নেই। বৈশিষ্ট্য সহজে প্রবাহিত হয়, যেই পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে, তরলকে চাপ দিয়ে সংকুচিত করা যায়। এরপরে বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আণবিক ধর্ম কি? অণুগুলো একটা আরেকটার পাশে ছুটতে পারে, অণুগুলোর মাঝে দূরত্ব বেশি, ফাঁকা জায়গা রয়েছে, একটি অণু অন্য অণুর সাপেক্ষে ছুটতে পারে। বৈশিষ্ট্যগুলো কি? যেই পাত্রে রাখা হয় তার পুরো আয়তনে ছড়িয়ে পড়ে, গ্যাসকে চাপ দিয়ে সংকুচিত করা যায়, গ্যাস সহজে প্রবাহিত হয়। এরপর হচ্ছে প্লাজমা, অন্য যে পদার্থটা রয়েছে বা পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা। তার আণবিক ধর্ম হচ্ছে অতি উচ্চ তাপমাত্রার পদার্থ, অণুগুলো আয়নিত মুক্ত ইলেকট্রনে বিভক্ত থাকে। অন্যদিকে বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে, চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। আর এর বাইরে আরেকটা টপিকস রয়েছে ঘনত্ব। ঘনত্বের ক্ষেত্রে হচ্ছে যে সকল বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে বস্তুর ভর আর একটা হচ্ছে বস্তুর আয়তন। তো এইটার মাধ্যমে আমরা মোটামুটি এই অধ্যায় সম্পর্কে একটা ম্যাপ আমরা দেখে নিতে পারি, যে অধ্যায়ে কোন কোন টপিকস আলোচনা করা হয়েছে, কোনটা কোনটার সাথে হচ্ছে ইন্টারকানেক্টেড। সেইভাবে আমরা এই অধ্যায়টা সম্পর্কে একটা ধারণা নিতে পারি এবং আমাদের প্রস্তুতির ক্ষেত্রে একটা রোড ম্যাপ তৈরিতে আমাদের সহযোগিতা করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা আমরা ইজি ফিজিক্স বই থেকে দেখাচ্ছি। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। পঞ্চম অধ্যায়ের চাপ ও ঘনত্ব কনসেপ্ট নিয়ে, মানে বেসিক কনসেপ্ট নিয়ে এই পর্বে আমরা আলোচনা করব। তো এই বেসিক কনসেপ্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে টপিকসগুলো বুঝতে অনেক সহজ হয়ে থাকে এবং ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমাদের জন্য সহজ হয়ে ওঠে। এখানে খেয়াল করে দেখো, চাপ ও ঘনত্ব। চাপ বলতে কি বোঝায়? কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ একটি স্কেলার রাশি, একক নিউটন পার বর্গমিটার, অথবা এর একক হচ্ছে প্যাসকেল। আর মাত্রা হচ্ছে এম, এল ইনভার্স, টি ইনভার্স 2। এই যেখানে তিনটাই কোনো না কোনোভাবে পরীক্ষায় আসবে। এগুলো কোনো সময় এমসিকিউতে আসে, কোনো সময় হচ্ছে কতে প্রশ্ন আকারে আসে, কিংবা এটা এমসিকিউতে আসতে পারে। তারপরে চাপের ক্ষেত্রে সমীকরণ, চাপ যদি পি, বল এফ এবং ক্ষেত্রফল এ হয়, তাহলে চাপের জন্য সূত্র হচ্ছে পি সমান এফ বাই এ। চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, তাই ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হয়। যেমন পেরেকের সূচালো মুখের ক্ষেত্রফল খুবই কম, তাই সহজে কাঠে ঢুকে যেতে পারে। এরপরে এক প্যাসকেলের সংজ্ঞা: একক ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে 1 প্যাসকেল বলে। এখানে আমাদের জন্য একটা প্রশ্ন দেওয়া আছে চাপ সম্পর্কে একটু ধারণা তৈরি করার জন্য। সেটা হচ্ছে, ধরা যাক তোমার ভর হচ্ছে 50 কেজি, তোমার শরীর পিঠের দিকের ক্ষেত্রফল মানে পেছনের দিকের ক্ষেত্রফল সেটা হচ্ছে 0.5 বর্গমিটার, এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল মানে দুই পাকে আমরা যদি এভাবে একসাথ করি তাহলে পায়ের তলার যে ক্ষেত্রফল 0.03 বর্গমিটার। তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করলে, এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে, অর্থাৎ দাঁড়িয়ে থাকলে কতটুকু চাপ প্রয়োগ করবে, চিত হয়ে শুয়ে পড়লে কতটুকু চাপ প্রয়োগ করবে। এখন 50 কেজি ভরের জন্য ওজন কত? ওজন হচ্ছে 490 নিউটন, মানে ওজন W=mg, এম হচ্ছে 50, জি 9.8, তাহলে এখান থেকে আমরা ওজন পাচ্ছি 490 নিউটন। তো এখন চাপের জন্য সূত্র কি? পি সমান এফ বাই এ, একবার শুয়ে থাকা অবস্থায় আর একবার দাঁড়িয়ে থাকা অবস্থায়। এফ হচ্ছে 490, এ হচ্ছে 0.5। আর
এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 980 নিউটন পার বর্গমিটার। অন্যদিকে দাঁড়িয়ে থাকলে এফ হচ্ছে 490 আর এ হচ্ছে 0.03, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 16,333 নিউটন পার বর্গমিটার। এরপরে আসা হচ্ছে ঘনত্বের বিষয়। কোনো বস্তু একক আয়তনে ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। এর একক হচ্ছে কেজি পার ঘনমিটার অথবা গ্রাম পার সিসি। ঘনত্বের এসআই একক হচ্ছে কেজি পার ঘনমিটার, আর এছাড়া সিজিএস একক হচ্ছে গ্রাম পার সিসি। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। আর ঘনত্বের মাত্রা হলো ml ইনভার্স 3। এইগুলা যে কোনোটাই এমসিকিউতে আসতে পারে। আর ঘনত্বের সমীকরণ, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, রো সমান হচ্ছে m/v। এখন ঘনত্ব আয়তনের ব্যস্তানুপাতিক, যেখান থেকে যদি আমি ভরকে কনস্ট্যান্ট ধরি তাহলে রো প্রপোর্শনাল টু 1/v। তাই আয়তন বাড়লে ঘনত্ব কমবে এবং আয়তন কমলে ঘনত্ব বাড়বে, যেহেতু সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। তো এখানে আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে রেখেছি যে 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ গুলে নেওয়ার পর তার আয়তন হলো 1200 সিসি। 1200 সিসি মানে হচ্ছে 1200 ঘন সেন্টিমিটার। এই পানির ঘনত্ব কত? তো এখানে আমাদের পানির ভর দেওয়া আছে 1 কেজি আর লবণের ভর দেওয়া আছে হচ্ছে 0.25 কেজি। আর আমরা জানি 1 সিসি সমান হচ্ছে 1 ঘন সেন্টিমিটার, মানে এটা আমি তোমাদেরকে লিখে বুঝালাম। তো 1 সিসি যে ঘন সেন্টিমিটারকে ঘন মিটারে নেওয়ার জন্য 10 ইনভার্স 2 হোল কিউব, অথবা আমরা লিখতে পারি হচ্ছে 10 ইনভার্স 6 ঘনমিটার, মানে 1 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 10 ইনভার্স 6 ঘনমিটার। তাহলে 1200 সিসি সমান হচ্ছে 1200 ইন্টু 10 ইনভার্স 6 ঘনমিটার। এখন লবণ গোলা পানির ঘনত্ব আমরা দেখেছি রো সমান হচ্ছে m/v। m হচ্ছে পানি আর লবণের টোটাল ভর, আর ডিভাইডেড হচ্ছে v আয়তন। তো পানির ভর হচ্ছে 1 কেজি, লবণের ভর হচ্ছে 0.25 কেজি, আর এখান থেকে আয়তনটা আমরা একটু আগেই পেয়েছি 1200 ইন্টু 10 ইনভার্স 6। ক্যালকুলেশন করলে 1.04 ইন্টু 10⁻³ কেজি পার ঘনমিটার। এখানে দেখো একটা ছক দেয়া আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে হচ্ছে অনেক সময় তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। এছাড়া তোমাদের অনেক সময় ম্যাথ করার জন্য এটা প্রয়োজন হতে পারে। এই যে বাতাস, কর্ক, কাঠ, মানবদেহ, পানি, কাঁচ, লোহা, পারদ, সোনা, এগুলোর ক্ষেত্রে ঘনত্ব দেয়া আছে। এটা হলো গ্রাম পার সিসি মানে সিজিএস এককে, আর এটা হচ্ছে এসআই একক বা কেজি পার ঘনমিটার এককে। এটা মনে রাখলেই হবে, অথবা এটা মনে রাখলেই হবে, যে কোনো একটা মনে রাখলেই হবে। এটা যদি মনে রাখো, এটাকে 1000 দ্বারা ভাগ করলেই এটা পাওয়া যায়, 1000 দ্বারা গুণ করলেই এটা পাওয়া যায়। আর এইটাকে যদি 1000 দ্বারা ভাগ করা হয় তাহলে এটা পাওয়া যায়। সুতরাং তুমি দুইটার ক্ষেত্রে একটা মনে রাখলেই হবে। তাও এর মধ্য থেকে হচ্ছে তুমি স্পেশালি পানিরটা মনে রাখবা, লোহারটা মনে রাখবা, পারদেরটা মনে রাখবা, সোনারটা মনে রাখবা। এগুলো বেশি করে মনে রাখবা, কারণ এগুলো থেকে প্রায় সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কি কি বললাম? পানি, লোহা, পারদ, সোনা। বাকিগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো খুবই বেশি সিগনিফিকেন্ট, কারণ এগুলা থেকে হচ্ছে আমাদের বিভিন্নভাবে প্রশ্ন করা হয়ে থাকে। তো এই পর্বে এটাই ছিল আমাদের বেসিক কনসেপ্টের আলোচনা। পরবর্তী পর্বে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। আর এই বেসিক কনসেপ্টটা বা এই চমৎকার বেসিক কনসেপ্টটা আমরা আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।